This is Sneha there and you are watching Care of Study Buddy, যেখানে আমি আজকে তোমাদের করাবো পেপার 8 এর চ্যাপ্টার 6 এথিক্যাল প্রিন্সিপালস ইন বিজনেস। চ্যাপ্টার 6 খুবই ইজি, মাত্র 8টা পেজের চ্যাপ্টার, বাট এখান থেকে তুমি এই 8টা পেজ থেকে 12.5 মার্কস তুলতে পারবে। সো এটা তোমাদের জন্য ইজি হবে। চলো স্টার্ট করি। এবারে দেখো, একটা হালকা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তুমি যে কাজটা করছো, ধরো তুমি অর্গানাইজেশনে একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ নিলে, ঠিক আছে? এবার তুমি যে স্টেপটা নিলে, তুমি যে অ্যাকশনটা করলে, তুমি যে কাজটা করলে, সেটার জন্য কয়েকজনের ভালো হবে, আবার কয়েকজনের খারাপ খারাপ হচ্ছে, ঠিক আছে? কয়েকজনের জন্য তোমার যে স্টেপটা ওটা বেনিফিশিয়াল, আবার কয়েকজন তোমার উপর খুব রেগে গেল, কারণ তোমার ওই কাজটা করার ফলে, ওই অ্যাকশনটা করার ফলে তাদের অনেক কিছু ক্ষতি হয়েছে। ওকে, সো টেলিওজেকাল থিওরি বলে যে এন্ড রেজাল্ট দেখে বিবেচনা করতে হবে যে ওটা এথিক্যাল না এথিক্যাল নয়। মানে তুমি যেই কাজটা করলে, তুমি যে অ্যাকশনটা করলে, সেটার রেজাল্ট যদি বেশিরভাগ লোকের ভালো হয় আর কম ভাগ খারাপ হয়, বেশিরভাগ ভালো হয় আর কম ভাগ খারাপ হয়, তাহলে কম খারাপ যেহেতু আর বেশি ভালো যেহেতু, তাই এটা মরালি রাইট। ঠিক আছে, তাহলে তোমার কাজটা, যেটা তুমি কাজটা করেছো, যে অ্যাকশনটা তুমি করেছো, সেটা মরালি মানে নীতিগত ভাবে সেটা রাইট। ওকে, if its consequences are more beneficial than harmful. consequences মানে বলছে এখানে রেজাল্ট, ঠিক আছে? রেজাল্টটাকেই কনসিকোয়েন্স বলছে। তো রেজাল্টটা যদি অনেক বেশি বেনিফিশিয়াল হয় হার্মফুল এর তুলনায়, কম হার্মফুল আর অনেক বেশি বেনিফিশিয়াল হয়, দেন দ্যাট ইজ মোরালি রাইট। এইটা টেলিওলজিক্যাল থিওরি বলছে। ওকে, আর সেকেন্ড প্যারাতে বলছে যে ওটা মানে 3টে প্যারা ছিল, ওটাকে আমি শর্টে 2 লাইন করে দিয়েছি। ওকে, আচ্ছা, সেকেন্ড প্যারায় বলছে যে এথিক্যাল সিস্টেম, মানে সিস্টেম যত এথিক্যাল হবে অর্গানাইজেশনের জন্য তত ভালো। সিস্টেম যত খারাপ হবে, মানে এথিক্যাল হবে না, অর্গানাইজেশনে যে পরবর্তী কাজকর্ম হবে সেগুলোও খুব বেশি এথিক্যাল হবে না। আর মরাল ক্যারেক্টার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। মানে যেই মানুষটা, এই যে তুমি তুমি অর্গানাইজেশনে কাজ করছো, তাই তোমার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি অনেস্ট কিনা, তুমি রেসপন্সিবল নিতে, মানে রেসপন্সিবল মানুষ কিনা একজন, ঠিক আছে? ঠিক আছে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার ডিউটিকে তুমি কতটা প্রায়োরিটি দাও, তুমি ঠিকঠাক ভাবে ডিউটি ফুলফিল করো কিনা, অনেস্টলি করো কিনা, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে, ঠিক আছে? তাই অর্গানাইজেশনে বলে না, একটা অর্গানাইজেশনের ম্যান পাওয়ার কিন্তু অনেক বড় একটা বিষয়। তো ম্যান পাওয়ার যত ভালো হয়, তো অর্গানাইজেশন তো ভালো হয়। তারপরে বাকি জিনিস তো আছেই, স্ট্র্যাটেজি কেন তেন আছেই, স্টিল। তো এই 3টে বিষয় এখানে বলেছে, ডেসক্রাইব করে দিলাম তোমাদের। জাস্ট এটার কনসেপ্টটা নাও, এটা মুখস্থ করে লিখতে লিখতে হবে না, ঠিক আছে? জাস্ট মনে রাখবে টেলিওলজিক্যাল থিওরি কি বলছে, সিস্টেম কেন থাকছে, আর মরাল ক্যারেক্টারটাও কেন জরুরি। ওকে, নেক্সট পেজ। আচ্ছা, এবারে আমরা টেলিওলজিক্যাল থিওরি, এটার একটু ডেফিনেশনটা 2 মার্কসের কিভাবে আসে, কিভাবে লিখবো, এটা একটু দেখে নিই, ঠিক আছে? যে টেলিওলজিক্যাল, টেলেস বলে একটা শব্দ আছে যার অর্থ হলো এন্ড, আর লোগোস বলে একটা গ্রিক শব্দ আছে যার অর্থ হলো তোমার লোগোস মানে রিজন, দুটো মিক্স করে হয়েছে টেলিওলজিক্যাল। টেলিওলজিক্যাল থিওরি কি দেখায়, যে মোরালিটি ভাবে কোনো রেজাল্ট রাইট নাকি রং, মেনলি এটা রেজাল্টের উপর ডিপেন্ড করে। মানে তুমি যেই কাজটা করছো, যেই অ্যাকশনটা তুমি করলে, সেই অ্যাকশনটার রেজাল্টটা কেমন, সেই অ্যাকশনটার রেজাল্টটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। তো যদি ম্যাক্সিমাম ভালো হয় আর কম লোকের খারাপ হয়, তাহলে মরালি এই কাজটা তোমার করা ঠিক। ওকে, তো সেই হিসাবেই আমি বললাম টেলিওলজিক্যাল থিওরি কি করে, মোরালিটি জাজ করে। কি করে? মোরালিটি জাজ করে, যে মোরালি যে অ্যাকশনটা তুমি করছো তার রেজাল্টটা ভালো নাকি খারাপ, এথিক্যালি সেটা রাইট নাকি রং, মোরালি সেটা রাইট নাকি রং, সেটা ডিপেন্ড করে তার রেজাল্টের উপর। রেজাল্ট যদি ম্যাক্সিমাম লোকের জন্য বেনিফিশিয়াল হয় তাহলে ভালো, যদি হার্মফুল হয় তাহলে খারাপ।
এটাকে কনসিকুয়েন্সিয়াল থিওরিও বলা হয়, কারণ কনসিকুয়েন্সেস মানে হলো রেজাল্ট। যেহেতু রেজাল্টের উপর ডিপেন্ড করে এই থিওরিটা বানানো হয়, তাই এটাকে কনসিকুয়েন্সিয়াল থিওরিও বলা হয়। এটা তিনটে পার্টে ভাগ করা হয়: ইগোইজম, ইউটিলাইটারিয়ানিজম। ওকে, এটা একটু কঠিন শব্দ, যাই হোক। আর এটা আগের বারে এসেওছে 2023-এ, মনে হয় না আর আসবে বলে, তাও একবার রিড করে যাবে। আর আর হচ্ছে অ্যালট্রুইজম। এবারে এই তিনটে পার্টকে আমরা ভালো করে পড়বো। ওকে, চলো নেক্সট পেজ। টেলিওলজিক্যাল থিওরির যে তিনটে পার্ট আছে বললাম, তার প্রথম পার্ট হচ্ছে ইগোইজম। এই ইগোইজম যত মার্কসেরই কোয়েশ্চেন আসুক না কেন, 6 বা 7, তোমরা এই পয়েন্টস গুলো জাস্ট মনে রাখবে, দেন নিজেদের মতো বানিয়ে লিখবে অ্যাকর্ডিংলি নাম্বারস। ওকে, তো এই ইগোইজমে বলা হয়েছে যে এখানে ইগোইজম কথা থেকেই বোঝা যাচ্ছে। দেখো, ইগোইজম মানে শুধু নিজের ভালোর ব্যাপারে ভাবা হয়, ঠিক আছে? নিজের কোনটাতে ভালো, সেলফ ইন্টারেস্ট। এই লাইনটা, এই ওয়ার্ডটা মনে রাখবে যে ইগোইজম মানে হচ্ছে সেলফ ইন্টারেস্ট, নিজের কোনটাতে ভালো সেটা নিয়ে ভাবা হয় খালি, ঠিক আছে? তো তার মধ্যেই হচ্ছে 5টা পয়েন্ট আছে। কি কি? সাইকোলজিক্যাল ইগোইজম, নর্মেটিভ ইগোইজম, এথিক্যাল ইগোইজম, রেশিওনাল ইগোইজম, কন্ডিশনাল ইগোইজম। সব কটা আমি এক লাইনেই বলে দিয়েছি। এই এক লাইনটাকে 2-3 লাইন করা তোমাদের দায়িত্ব, নিজের মতো বানাবে। ওকে, আচ্ছা, তবে এগুলো ইনক্লুড করে, উল্টো পাল্টা বানাবে না। ওকে, তো সাইকোলজিক্যাল ইগোইজম। সাইকোলজিক্যাল ইগোইজম বলে যে সব মানুষ আলটিমেটলি নিজের ভালোর জন্য, ওন ওয়েলফেয়ারের জন্য কাজ করে, ঠিক আছে? বাস এটুকুই। নর্মেটিভ ইগোইজম, নর্মেটিভ ইগোইজম কি বলে? যে একটা পার্সনের কি করা উচিত, এবং আলটিমেটলি কি হয়, এটা সেলফ ইন্টারেস্টকেই সাপোর্ট করে, যে মানুষ নিজের সেলফ ইন্টারেস্টের জন্যই সবকিছু করছে। আর সাইকোলজিক্যাল ইগোইজমে তো ডেফিনেটলি আলটিমেটলি নিজের ওয়েলফেয়ারের জন্যই সবকিছু করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এথিক্যাল ইগোইজম। এবারে বলেছে এথিক্যাল ইগোইজম। এথিক্যাল ইগোইজম কখন বলা হয়? যে এই এই সরি, এথিক্যাল ইগোইজম অনুযায়ী যদি একজনের সেলফ ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ হয়, তাহলেই সেটা এথিক্যালি রাইট। বুঝলে? মানে যদি তোমার অনেক সেলফ ইন্টারেস্ট হচ্ছে, তোমার নিজের সুবিধার হচ্ছে, কিছু একটা সাইডে হচ্ছে কোনো কাজ, কিন্তু তার জন্য তোমার সুবিধা হচ্ছে, দেন সেটা তুমি এথিক্যাল বলে ধরে নেবে। সেই কাজটা এথিক্যাল হোক বা না হোক, সেটা যেহেতু তোমার সুবিধার্থে হচ্ছে, তাই সেটা এথিক্যাল, এরকম। আর রেশিওনাল ইগোইজম মানে কি? মানে একজনের যদি সেটা তোমার নিজের পার্সোনাল বেনিফিট অনুযায়ী হয়, তাহলেই সেটা রেশিওনাল, সেটা যুক্তিসম্মত, এরকম তুমি ধরে নেবে। আচ্ছা, কন্ডিশনাল ইগোইজম মানে সেসব ব্যক্তিরা যারা কিনা মনে করে যে সোসাইটির বেনিফিট, ঠিক আছে, conditional egoism accepts self-interest action as moral if they also benefit society। মানে সোসাইটির যদি বেনিফিট হয়, তবেই সেটা সেলফ ইন্টারেস্ট অ্যাকশন হিসেবে অ্যাকসেপ্টেড হবে। ওকে, তবেই সেলফ ইন্টারেস্টেড হবে, ঠিক আছে? চলো, মানে আরেকটা লাইন একটু ভালো করে বলে দিই। এখানটা হয়তো কন্ডিশনাল ইগোইজমটা প্রবলেম হলো, যে তোমার একটা কোনো কাজ হচ্ছে, সেটার জন্য তোমার সুবিধা হচ্ছে, তোমার নিজের সেলফ ইন্টারেস্ট হচ্ছে, তবে ওই কাজটার জন্য যদি সেটা সোসাইটিরও ভালো হয়, সোসাইটিরও বেনিফিট হয়, তবে তুমি সেটাকে বলবে কন্ডিশনাল ইগোইজম। এখানে একটা কন্ডিশন আছে, শুধু আমার একার ভালো হচ্ছে না, সোসাইটিরও বেনিফিট হচ্ছে, তাই এটা কন্ডিশনাল ইগোইজম। বোঝা গেল? এই ছিল ইগোইজমের 5টা পয়েন্টস। এই 5টা পয়েন্টস এইভাবে লিখবে নামগুলো জাস্ট, আর তারপরে একটু একটু করে এরকম ব্যাখ্যা করে দেবে, একটু ইন্ট্রো দেবে, একটু কনক্লুশন দেবে, দেন 6 নাম্বার দিক 7 নাম্বার দিক একটু বাড়িয়ে বাড়িয়ে করে নেবে, যেরকম নাম্বার দেবে সেই অনুযায়ী। ওকে, নেক্সট পেজ। এবারে বলেছি ইউটিলিটারিয়ানিজম। এটা একটু বড় আছে, তাই 7 মার্কসের দিলাম, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে মডিফাই করে লিখবে, এক্সামে যেমন আসবে সেরকম। দেখো, এখানে আমার তোমার সবার ভালো দেখা হয়, ঠিক আছে? ওভারঅল হ্যাপিনেস দেখা হয়। এই টেলিওলজিক্যাল এথিক্যাল থিওরি অনুযায়ী, এটা তো টেলিওলজিক্যাল এথিক্যাল থিওরির একটা পার্ট, সেকেন্ড পার্ট, তাই না? ইউটিলিটারিয়ানিজম, যাই হোক। তো এটা অনুযায়ী সবার হ্যাপিনেস দেখা হয়, তোমার আমার সবার। তো এটা কয়েকটা পার্ট আছে, কয়েকটা পয়েন্টস আছে। কটা ভাগে ভাগ করে দেখো। পজিটিভ এর কয়েকটা পয়েন্ট ব্যাখ্যা করলেই হবে, ঠিক আছে? পজিটিভ ইউটিলিটারিজম,
যেখানে ম্যাক্সিমাম মানুষের হ্যাপিনেস দেখা হয়, ম্যাক্সিমাম প্লেজার, ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম মানুষের হ্যাপিনেস এর উপরে ফোকাস করা হয়। নেগেটিভ ইউটিলিটারিজম, সেখানে কি হয়, কষ্ট কমানো, মানে হ্যাপিনেস এর উল্টো কি, কষ্ট, তো সেটা সাফারিং, তো সাফারিংটা কমানোর দিকে ফোকাস করা হয়। ওকে, তারপরে সেন্টিয়েন্ট ইউটিলিটারিজম, এখানে প্রত্যেকটা লিভিং বিংস, শুধুমাত্র হিউম্যান নয়, অ্যানিমালস, বার্ডস, প্রত্যেকটা লিভিং বিংস যার জীবন আছে সবার ভালো, সবার ওয়েলফেয়ার ভাবা হয়, সবার ওয়েলফেয়ারকে ইম্পর্টেন্স দেওয়া হয়। ওকে, তারপরে হচ্ছে রুরাল ইউটিলিটারিজম, তো এটা অনুযায়ী এটা কি সাপোর্ট করে, যে মোরাল হ্যাপিনেস, ঠিক আছে, যে রুল ফলো করলে হ্যাপিনেস ইনক্রিজ হবে, এথিক্স রুল ফলো করলে হ্যাপিনেস ইনক্রিজ হবে, এটা অনুযায়ী, ঠিক আছে। অ্যাক্ট ইউটিলিটারিজম, এটা অনুযায়ী কি হয়, এটা অনুযায়ী যে বলা হয় যে এক একটা সেপারেট অ্যাকশনের সেপারেট রেজাল্ট হবে, তো অ্যাকশন যেরকম হবে রেজাল্ট তেমন হবে, অ্যাকশন যদি ভালো হয় রেজাল্ট ভালো হবে। মোটিভ মোটিভ ইউটিলিটারিজম, এটা অনুযায়ী শুধুমাত্র কাজটা ভালো হলেও হবে না, যে কাজটা করেছে তার ইন্টেনশনটাও ভালো হতে হবে, মানে ইন্টেনশন ভালো, ইন্টেনশন নিয়ে কাজ করলে তবেই সেটা এথিক্যাল, যদি ইন্টেনশন খারাপ, কাজটা ভালো, দ্যাটস নট এথিক্যাল, এই ইউটিলিটারিজমটা অনুযায়ী, ঠিক আছে। বাস এটুকুই, ইন্ট্রো দেবে, কনক্লুশন দেবে, একটু পয়েন্টস লিখবে, ব্যাস একদম ফুল মার্কস। ওকে, নেক্সট পেজে চলো, আর একটা লাস্ট পার্টটা পড়ে নিই। টেলিওলজিক্যাল থিওরির এই লাস্ট পার্ট অ্যালট্রুইজম, এটা অনুযায়ী কি হয়, দেখো আমরা কি পড়েছি, প্রথম ইগোইজম মানে শুধু নিজের ভালো দেখা, আল্ট্রুইজম, আল্টারনিয়াজম মানে হচ্ছে সবার ভালো দেখা, আমার তোমার সবার ভালো দেখা, আর এটা হচ্ছে অল্ট্রুইজম। অল্ট্রুইজম মানে হচ্ছে নিজের বাদে বাকি সবার ভালো দেখা, সবার মঙ্গল হোক, মানে এমন একটা কাজ করলে তুমি, সেটা তোমার ভালো হোক বা না হোক সবার ভালো হবে তাতে, এরকম একটা ব্যাপার, মানে তুমি স্যাক্রিফাইস করলে, ঠিক আছে, মনে রাখবে যে অ্যালট্রুইজম মানে হচ্ছে স্যাক্রিফাইস, এই ওয়ার্ডটা জাস্ট মনে রাখবে, পার্সোনাল স্যাক্রিফাইস, ঠিক আছে। তো এর কয়েকটা পয়েন্টস আছে, কি কি, নেপোটিস্টিক অ্যালট্রুইজম, মানে এটা ফ্যামিলি মেম্বার্স রিলেটেড, মানে বাবা মারা যখন নিজেদের সন্তানকে বেশি প্রায়োরিটি দেয়, তাদের ভালো ভাবে শুধু, আর নিজেরা খারাপ থাকে, সেটাকে বলা হয় নেপোটিস্টিক অ্যালট্রুইজম। তারপরে বলছি রেসিপ্রোকাল অ্যালট্রুইজম, এটা কি, মিউচুয়াল হেল্প, তুমি আমাকে আজ সাহায্য করো, আমি তোমাকে কাল সাহায্য করবো, বা আমি তোমাকে আজ সাহায্য করছি, তুমি আমাকে কাল সাহায্য করো, কোঅপারেশন, মিউচুয়াল হেল্প। ওকে, নেক্সট হচ্ছে গ্রুপ বেসড অল্টারিজম, তুমি তোমার গ্রুপের জন্য, তোমার নেশনের জন্য বা তোমার কমিউনিটির জন্য ভালো করলে, ওয়েলফেয়ার ভাবলে, তোমার গ্রুপের কথা ভাবলে, নিজের কথা না ভেবে তোমার গ্রুপের কথা ভাবলে, তোমার নেশনের কথা ভাবলে, যেরকম যেরকম সোলজার্স, রাইট, আমাদের দেশের কথা ভাবে সেই রকম। মরাল অল্টারিজম, এখানে কি হয়, এখানে কোনো কিছু না ভেবে শুধু স্যাক্রিফাইস, শুধু হেল্পিং আদার্স, শুধু মরাল ভ্যালু ক্রিয়েট করা, ঠিক আছে। তো এই মরাল অ্যালট্রুইজম অনুযায়ী নিজেকে সম্পূর্ণ আর কি সমর্পণ করে দিয়ে শুধু অন্যের ভালো করা, এরকম। এই ছিল আমাদের অ্যালট্রুইজম, কনক্লুশন একটু অ্যাড করে দেবে, ব্যাস বাকি সব নিজের মতো একটু মশলা মিক্স করে লিখে দিয়ে ছেড়ে আসবে না, খাতা ফাঁকা রেখে আসবে না, ঠিক আছে। চলো নেক্সট পেজ। দেখো, ডিওন্টোলজিক্যাল এথিক্যাল থিওরি, এই থিওরিতে কি বলা হচ্ছে, ডিয়ন হচ্ছে একটা গ্রিক শব্দ যার মানে হলো ডিউটি বা অব্লিগেশন, মানে এই থিওরি বলে যে শুধুমাত্র রেজাল্ট দেখে আমরা বিবেচনা করব না যে এটা মোরালি ঠিক নাকি ভুল, রেজাল্ট দেখে আমরা ঠিক ভুল বিচার করব না, অ্যাকশন, ওর পেছনের অ্যাকশনটা দেখে আমরা ঠিক ভুল বিচার করব, ঠিক ভুল বিচার করব যে যাকে কাজটা করতে দেওয়া হয়েছিল সে কাজটা নিজের একদম 100% দিয়ে করেছে কিনা, সে ভালোভাবে করেছে কিনা, ডিউটিস ফুলফিল করেছে কিনা, ডিউটিতে ভালো ফোকাস করেছে কিনা, যদি সে নিজের ডিউটি ঠিকভাবে করে থাকে, নিজের একদম 100% দিয়ে করে থাকে, তাহলে রেজাল্ট ঠিক হোক ভুল হোক যাই হোক না কেন, মোরালি এটা রাইট, কারণ সে নিজের 100% দিয়ে কাজটা করেছে। ওকে, আচ্ছা, এই থিওরি অনুযায়ী আরো কি বলে, এই থিওরিকে মেন সাপোর্টার হয়েছিলেন কে, ইম্যানুয়েল কান্ট। এই কান্টই প্রথম বলেছিলেন, ঠিক আছে, যে মানুষের সব থেকে বড় মরাল হলো গুড
ইজ মরাল গুড ইজ গুড উইল। এখানে ওই গুড উইল এর মানে অ্যাকাউন্টস এর গুড উইল নয়, গুড উইল মানে ভালো ইচ্ছা। মানুষের ইচ্ছা যদি ভালো হয় তাহলে সবকিছু ভালো হবে। ডিউটি যদি সে ঠিকঠাক ভাবে মন থেকে করে থাকে তাহলে রেজাল্ট যাই হোক একদিন না একদিন সেটা ভালোভাবে একটা ভালো ফলই আনবে। ঠিক আছে, এখানে এটাই এক্সপ্লেন করেছে। এই থিওরি অনুযায়ী ডিউটি শুধুমাত্র কাজের প্রতি নয়, নিজের প্রতি, তারপরে ফ্যামিলির প্রতি, সোসাইটির প্রতি, স্টেটের প্রতি, সবার প্রতি হবে ডিউটি। ওকে, তো সবার প্রতি একটা নিজের ভালো এথিক্যাল বিহেভিয়ার থাকবে। ঠিক আছে, আর কি এখানে বলেছে রাইটস আন্ডার ডিওন্টোলজিক্যাল থিওরি। যেরকম ভাবে আমরা প্রত্যেকটার ভাগগুলো পড়ছিলাম, এখানেও কটা ভাগ আছে, চারটে ভাগ আছে। ঠিক আছে, প্রথম হচ্ছে নেগেটিভ রাইটস। এই নেগেটিভ রাইটস অনুযায়ী প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের প্রোটেক্ট করা হয়, ইন্ডিভিজুয়ালকে আননেসেসারি ইন্টারফারেন্স থেকে প্রোটেক্ট করা হয় বা হার্ম থেকে প্রোটেক্ট করা হয়। মানে যেমন একটা এক্সাম্পল দিই, রাইট টু প্রাইভেসি মানে তুমি তোমার ঘরে বাড়িতে যা কিছু করতে পারো, এটা তোমার প্রাইভেসি। এটা তুমি লোককে কাউকে দেখাতে চাও না, বা ফোনে তুমি তোমার ফোন কাউকে দেখাতে চাও না, সেটা দেখতে যেন কেউ জোর না করে, কারণ এটা কেউ ইন্টারফারেন্স করলে হবে না, এটা নেগেটিভ রাইটস প্রয়োগ করা হবে। তো এটা তোমার প্রাইভেসি, নেগেটিভ রাইটস তোমাকে প্রোটেক্ট করতে হবে। তো মানে উচিত এথিক্যালি তোমার এই রাইট টু প্রাইভেসিটা প্রোটেক্ট হওয়া উচিত। ওকে, আর পজিটিভ রাইটস মানে হচ্ছে এডুকেশনাল বেসিক নিডস লাইক এডুকেশনাল, ফুড, হেলথ কেয়ার, এই সমস্ত নিডস গুলো যেন এই সমস্ত নিডস এর অধিকার যেন ঠিকঠাক থাকে, এইগুলো যেন ফুলফিল হয়, এথিক্যাল ভাবে হয়। ওকে, তারপরে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এই থিওরি অনুযায়ী মানুষ নিজের কিছুটা ফ্রিডম ছাড়ে, পরিবর্তে সমাজ তাকে কিছুটা প্রোটেকশন দেয়। মানুষ নিজের কিছুটা ফ্রিডম ছাড়ে, যে আমি নিজের কিছুটা ফ্রিডম ছাড়বো, পরিবর্তে সমাজ আমাকে প্রোটেকশন দেবে, বা এটা আমার রাইটস। ঠিক আছে, প্রোটেক্ট ইচ আদার্স রাইটস। ঠিক আছে, দুজনের রাইটস প্রোটেক্ট করব। ওকে, আর কি সোশ্যাল জাস্টিস থিওরি। এই থিওরি অনুযায়ী কি হয়, এই থিওরিটা গুরুত্ব দেয় কিসের ওপর, ফেয়ারনেস ইন ডিস্ট্রিবিউশন অফ বেনিফিটস, পানিশমেন্ট এন্ড কম্পেনসেশন। যে যেমন কাজ করবে তাকে সেই মতো ফল পেতে হবে। তো এথিক্সও সেইভাবেই কাজ করবে। তো তুমি যদি ভালো তোমার 100% দিয়ে কোনো অ্যাকশন করো, কোনো ডিউটি করো, দেন রেজাল্ট যাই হোক না কেন কি হবে, সেটা মরালি এথিক্যাল হিসেবেই গণ্য হবে, এথিক্যাল হিসেবেই ধরা হবে। ওকে, চলো নেক্সট, ভার্চু এথিক্স। এই এথিক্সটা অ্যাকশন বেসড নয়, বরং পার্সন বেসড। মানে তুমি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো সেটা দেখবে না এই এথিক্সটা। এই এথিক্সটা দেখবে তোমার ক্যারেক্টারটা কেমন, তুমি মানুষটা কেমন, ভালো মানুষ না খারাপ মানুষ। এবার সেটা তোমার পুরো লাইফ সাইকেল নিয়ে পুরো বিচার করা হয়, শুধু একটা যে কোনো অ্যাকশন নিয়ে নয়। ঠিক আছে, কারণ এটা নর্মালিও প্র্যাকটিক্যালিও যে আমরা কখনো কোনো মানুষ ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে এটা হুট করে দেখি না, উল্টে আগেই বলি যে এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা খারাপ মানুষ। হ্যাঁ, আগে হয়তো কিছু দেখে এসেছি সেই হিসাবে হয়তো, বাট এখন কি করছে সেটার উপর বেস করে কিন্তু বলি না। ঠিক আছে, সেই অনুযায়ী এই এথিক্সটা তৈরি হয়েছে। এই এথিক্সটা অনুযায়ী কি হয়, অ্যাকশন বেসড নয় বরং পার্সন বেসড ডিসিশন নেওয়া হয়। মানে রাইট অর রং, রাইট ডিসিশন না রং ডিসিশন, রাইট এথিক নাকি রং এথিক, এটা ডিসাইড তো করা হয় বটেই, কিন্তু মানুষটা কেমন, যে মানুষটা কাজটা করলো তার ক্যারেক্টারটা কেমন, ভালো না খারাপ, সেটার উপর ডিপেন্ড করে, তার ভার্চুটা কেমন সেটার উপর ডিপেন্ড করে এই ভার্চু এথিক্স। ঠিক আছে, আর কি বলেছে, ভার্চু এথিক্স কোনো মানুষকে পারফেক্ট হতে বলে না, কিন্তু বলে যে একজন মানুষের গুড লাইফ বাঁচা উচিত। মানে স্পিরিচুয়ালি দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে সবাইকে মেনটেন থাকা উচিত, ভালো মানুষ হওয়া উচিত। ঠিক আছে, বিহেভিয়ার তো আছেই অবভিয়াসলি, তো ভালো মানুষ হওয়া উচিত, একটা গুড পারসন হওয়া উচিত। ঠিক আছে, একজন ভার্চুয়াস পারসন হতে গেলে সাধু সন্ন্যাসী হয়ে যেতে হবে না, বরং তার মধ্যে কিছু গুড মরাল কোয়ালিটিস থাকলেই হবে, যেমন অনেস্টি, কাইন্ডনেস, ফেয়ারনেস, এগুলো থাকলেই সে ভার্চুয়াস পারসন হিসেবে গণ্য হবে। ঠিক আছে, ভার্চুয়াস এথিক্স এটা মনে করে যে একটা
একটা সমাজ ভালো মানুষ দিয়েই তৈরি হতে পারে, মানে একটা সমাজে ভালো মানুষ তৈরি করাটা খুব দরকার। ভালো মানুষ না থাকলে শুধুমাত্র শাস্তি আর আইন দিয়েই অপরাধ আটকানো যাবে না। তো অপরাধ আটকাতে হলে ভালো মানুষ তৈরি করতে হবে। পার্সনটা কেমন, পার্সোনালিটি ডেভেলপমেন্টটা খুব জরুরি। বাট একটা গুড হিউম্যান বিং হিসেবে বলছি, নট কি এক্সটার্নাল অনলি, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল হিসেবে একটা ভালো পার্সন হওয়া খুব ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল ভার্চু এথিক্স। বুঝতে পেরেছো? চলো নেক্সট পেজ। এবার বলছে সিস্টেম ডেভেলপমেন্ট এথিক্যাল থিওরিজ। এই এত বড় লেখাগুলো দেখে ঘাবড়ে যেও না, কারণ এটা সব থেকে ইজি টপিক। লাস্ট পেজ, এটা পড়াচ্ছি লাস্ট পেজ, আর সব থেকে ইজি। সিস্টেম ডেভেলপমেন্ট এথিক্যাল থিওরি অনুযায়ী এটা বিলিভ করা হয় যে একটা অর্গানাইজেশনে শুধুমাত্র অ্যাকশন বা ওখানকার মানুষজন কিরকম সেটার উপর বেস করেই এথিক্স বোঝা যায় না, বা এথিক্সটাকে ভালো না খারাপ, রাইট না রং দাগিয়ে দেওয়া যায় না। রাদার দ্যান দ্যাট অর্গানাইজেশনের সিস্টেমটা কেমন, সাপোর্ট সিস্টেমটা কেমন, সেইগুলো দেখা হয়। ঠিক আছে? তো অর্গানাইজেশনের সিস্টেম যদি এথিক্যাল বিহেভিয়ারকে সাপোর্ট করে, অর্গানাইজেশনের সিস্টেম যদি এথিক্যাল বিহেভিয়ারকে সাপোর্ট করে, তাহলে সেটা এথিক্যাল বলে ধরা হবে। মানে একটা স্ট্রং এথিক্যাল ওয়ার্ক কালচার থাকতে হবে, প্রপার সিস্টেম থাকতে হবে, এই দুটো থাকতে হবে, তাহলে আর বাকি তো যা আছে আছেই। তবে একটা মরাল অ্যাকশনস নেওয়া পসিবল হবে। অ্যান্ড দেন আলটিমেটলি কি হবে, এথিক্যাল অর্গানাইজেশনটা এথিক্যালি চলবে। ঠিক আছে? মরাল রুলস ফলো করা হবে। ওকে, এবার এই সিস্টেম ডেভেলপমেন্টেরও তিনটে পয়েন্টস আছে। ঠিক আছে? পার্সোনাল ইমপ্রুভমেন্ট এথিক্স, অর্গানাইজেশনাল এথিক্স, এক্সট্রা অর্গানাইজেশনাল এথিক্স। পার্সোনাল ইমপ্রুভমেন্ট এথিক্স এখানে শুধু সেলফ ডেভেলপমেন্টের ব্যাপারে ভাবা হয়, যেখানে মানে শুধু সেলফ ডেভেলপমেন্ট বলবো না, সেলফ ডেভেলপমেন্টের সাথে বিজনেসের কিভাবে ইমপ্রুভ করা যায় সেইটা ভাবা হয়। মানে একটা এমপ্লয়িজ ট্রেনিং নিল বিজনেসেই, ঠিক আছে, একটা অর্গানাইজেশনেই ট্রেনিং নিল, ট্রেনিং নিয়ে নিজেকে ডেভেলপ করে আবার ওই অর্গানাইজেশনের জন্যই কাজ করছে, তাহলে আলটিমেটলি অর্গানাইজেশনেরই প্রফিট ইনক্রিজ হচ্ছে, তাই না? তো সেলফ ডেভেলপমেন্টও হলো, এমপ্লয়িটার ট্রেনিং হওয়ার ফলে তার মধ্যে স্কিলস বাড়লো, সেলফ ডেভেলপমেন্টও হলো। তো এটাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অর্গানাইজেশনাল এথিক্স, যেখানে বলা হয় কি, বলা হয় according to this theory, actions are right if they strengthen organization systems such as grievance redressal, feedback mechanism and fair procedures, leading to a respectful and ethical work culture. Respectful and ethical work culture থাকলে then অর্গানাইজেশনে এথিক্স বজায় থাকবে। ঠিক আছে? এথিক্সের স্ট্রেংথ বাড়বে। ওকে, আর হচ্ছে এক্সট্রা অর্গানাইজেশনাল এথিক্স। এই এথিক্স অনুযায়ী অর্গানাইজেশনের বাইরেও সবাইকে রেসপেক্ট করা হয়। দেখো, মাঝখানের যেটা অর্গানাইজেশনাল এথিক, এখানে তো সিস্টেম ওয়ার্ক কালচার এগুলো ঠিক রাখলেই হয়। আর এক্সট্রা অর্গানাইজেশনাল এথিক্সে অর্গানাইজেশনের বাইরের যারা কিন্তু অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেমন তোমার হচ্ছে স্টেক হোল্ডার্স লাইক কাস্টমার্স, তারপরে শেয়ার হোল্ডার্স, ইনভেস্টার্স, এরা অর্গানাইজেশনের ভেতরের কেউ না, বাইরের, স্টিল অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাদের সবাইকে রেসপেক্ট দেওয়া হয়। ঠিক আছে? রেসপেক্ট দেওয়া হয়, আর সেই মতো এনভায়রনমেন্টাল একটা কালচার তৈরি হয়, সেই মতো চলতে থাকে। এটাও হচ্ছে একটা মোরাল এথিক্স। ওকে, তো এই এক্সট্রা অর্গানাইজেশনাল এথিক্সে এইটাই ব্যাখ্যা করা হয়েছে, আর কিছু না। ব্যাস, এইটুকুই তো ছিল সিস্টেম ডেভেলপমেন্ট এথিক্যাল থিওরি। এটা যদি আসে নিজের মতো বানিয়ে লিখে দেবে। কনসেপ্টটা তো বুঝতে পেরেইছো আশা করছি। ব্যাস, এটুকুই ছিল 6th চ্যাপ্টার। চলো নেক্সট পেজে একটু যাই। কিছুই না, তোমাদেরকে থ্যাংক ইউ বলবো বলে নিয়ে এলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। আর এক্সামের সময় বেশি সময় নষ্ট করব না। আশা করছি কিছু তো শিখেছো, নোট করেছো, ব্যাস এগুলোই পড়ে যাবে, এক্সাম খুব ভালো হবে। বেস্ট অফ লাক, সবাই ভালো করে এক্সাম দিও, আমার ভিডিওতে লাইক করে যেও। ওকে, চলো টাটা।